এটা গেলে আপনি পুরো টারজানারি পেয়ে যাবেন, কেউ দেখে না। আমার কাছে সেটা ছিল, এটা কি দেখলাম বিশাল বিশাল, মানে আমি তো প্রথম দেখছি, তার আগে তো অ্যানিমেশন দেখেছি, অ্যানিমেশনও তাও তখন লিমিটেড সোর্স, বাট স্টিল দেখছি। তো ঘাটা শুরু করলাম, যেটাকে বলে যে মাটি খোঁড় আমার দরকার, এবং আমি বুঝতে পারছি যে আমার পক্ষে কোথাও শেখা সম্ভব না। আমি সেই সময় দুটো নাম বলতে পারি আপনাকে, একটা ছিল পদ্মালয়া, হার্ট ইনস্টিটিউট অফ অ্যানিমেশন, হায়দ্রাবাদ। হার্টের আমি এন্ট্রেন্স টেস্টও পাস করলাম, বাট ইট ওয়াজ ভেরি কস্টলি। সে সময় মনে হয় আমার টোটাল কোর্স ফিস কত 40,000 মতো ছিল, সেমিস্টার 10,000 টাকা দিতে। ইটস নট পসিবল। আমার বাড়ির পক্ষে বা আমার বাবার পক্ষে কোনো কমপ্লেন নেই, নট পসিবল। মাঝখানে একটা হিড়ি কুটেছে হোটেল ম্যানেজমেন্ট পড়লাম, সেটারও পরীক্ষা বসেছিলাম, বাট সেটাতে আমি আর মানে বুঝলাম যে আমার দ্বারা হোটেল নিজেকেই ম্যানেজ করতে পারছি না, হোটেল তো দূরস্থ, শুধু শুধু আর পয়সা নষ্ট করে লাভ নেই। তো সেটা থেকেও আমি ক্রমশ নিজেকে ওটাও হবে না আমার দ্বারা। ওই জায়গাটায় যখন পৌঁছলাম, আমাকে ডেকে ফোন করে বললো যে তেরা হো গিয়া, তো আয়। বাড়িতে আসলাম, বাড়িতে গিয়ে আবার সব বাক্স প্যাকটা গুছিয়ে গেলাম। প্রচুর মানুষ আমাকে সাহায্য করেছিল ওই ট্রানজিশনটা, প্রচুর, থাকার জায়গা থেকে শুরু করে আমার বাবার এক পুরনো বন্ধু, অফিস কলিগ। মানে আমি কেন এগুলো বলছি দেখুন, আমি যেটা শুরুতেও বললাম, আমি তো এমন কোনো কেউ কেটা নই। আপনারা আমাকে খুঁজে বার করেছেন, কেন খুঁজে বার করেছেন, কোথা থেকে খুঁজে বার করেছেন, ভগবানই জানে। এতটা সময় নিচ্ছেন, দিচ্ছেন, প্রশ্ন করছেন। আমি যেটুকু করতে পেরেছি তার পেছনে যে মানুষগুলোর অবদান রয়েছে, যখন আমার থাকার জায়গা ছিল না ব্যাঙ্গালোরে গিয়ে, যে লোকটা তার বাড়িতে থাকার জায়গা দিয়েছিল, যে লোকটা আমাকে কোথাও একটা জায়গায় একটা হোস্টেলের ব্যবস্থা করে দিয়েছিল, আমি তাদেরকে এখনো মনে রেখেছি। তারা হয়তো কেউ আছেন, অনেকেই চলে গেছেন। তো আমি চেষ্টা করছি সবকটাকে তাদেরকে আবার ছুঁয়ে যেতে, কারণ ওই ছুঁয়ে যাওয়াটা হয় না আজকালকার দিনে, তো খুব কঠিন ছুঁয়ে যাওয়াটা। তো ওই কাকু আমাকে খুব মানে স্নেহ করেন এখনো, করতেন সে সময়। তো উনি আমাকে, ওনার ওখানে কিছুদিন ছিলাম, তারপর উনি আমার একটা হোস্টেলের ব্যবস্থা করে দিলেন আরটি নগরে। তো গেলাম, চাকরি করা শুরু করলাম। নাও লাভটা দেখুন, আমি প্রথম হার্ট অ্যানিমেশনের স্কলারশিপ পেয়েও আমি ভর্তি হতে পারিনি। আচ্ছা, এই যখন ছেলেটির কাছে গেলাম, এই ছেলেটি আমার থেকে তখনই 5 বছরের ছোট ছিল। আচ্ছা, হি ওয়াজ দ্য লিড সুপারভাইজার, প্রশান্ত কাটেপাল্লার। I still remember your name, Prashant. If you see this video, आपको अच्छा लगेगा शायद। এবং ও ছিল হার্টের পাস আউট, এবং ওর দাদা ওখানকার আরেকজন বড় মানে হাই লেভেলের অ্যানিমেটর ছিলেন, প্রবীণ স্যার বলতাম ওর কাছে। অত্যন্ত ভালো অ্যানিমেটর, ক্লাসিক্যাল অ্যানিমেটর। বাট ডিজিটালি তখন শুরু হয়েছে, তখনও ডিজিটাল আসেনি তখন। তো আমরা সেখানে শুরু করলাম অ্যাজ এন ইন বিটুইন আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ মোস্ট মেমোরেবল টাইম। আচ্ছা, থাকা খাওয়ার কোনো ব্যাপার ছিল না, কাজ করতাম, অনেক ঘুমোতাম, অনেক কাজ করতাম, দিনরাত কাজ চলছে, কাজ শিখছি। লাইন টেস্টার মেশিন পেয়েছি সবার প্রথম। যে ছেলে টুল উল্টে দিয়ে লাইট, ফ্রিজের লাইট দিয়ে, টেবিল ল্যাম্প দিয়ে কাজ করেছে, তার কাছে ওপরে ক্যামেরা লাগালো, লাইন টেস্টার মেশিন, পিথ হার্টে না, এডিটিং স্টুডিওতে ব্যাঙ্গালোরে যে স্টুডিওতে আমি চাকরি পেয়েছি। তখন স্যালারি তখন ছিল হচ্ছে, আমার স্যালারি ছিল 8,000 টাকা ব্যাঙ্গালোরে। বাট দেয়ার ওয়াজ এ টুইস্ট, সেটা পরে বলবো। এই ইন্ডাস্ট্রির যেটা এখনো, যেটা আমি মনে করি ইন্ডাস্ট্রির যেটা খারাপ দিক, সেই দিকটা কি সেটা আমি সে সময় ফেস করি। তো কিন্তু কাজ আমার কাছে তখন আমি এনজয় করছি। প্রথম লাইন টেস্টার মেশিন দেখতে পাচ্ছি, ক্যামেরা লাগানো, শুট করছি। দিস ইজ পেক বার, অফিস প্রফেশনাল লাইট বক্স, বড় করে পেক বার। তারপর আমার নিজের বাড়িতেও আমি ব্যবস্থা করেছি। সেই দিন রাত বসে কাজ করো, কাজ শেখানোর লোক। প্রশান্ত ওয়াজ দেয়ার, বিকাশ ওয়াজ দেয়ার, আরেকজনের নাম মনে পড়ছে না আমার, সন্তোষ ভাই আমরা বলতাম। এরা এই সন্তোষ যে ছেলেটা অত্যন্ত ভালো 3D মডেলার, গেমিং এর, নাগপুরে না মহারাষ্ট্রের, এরা সবাই মহারাষ্ট্রের ছিল। তোমার মনে আছে প্রথম কাজ কেউ আমাকে হাতে ধরে শেখানো শুরু করলো। যখন আমরা গেলাম তখন আমাদেরকে, আমরা কাজ করছি, আমাদেরকে সন্তোষ একদিন এসে বলল যে ড্রয়িংটা না আতা है। বল, আমরা একটু প্রাউড ছিলাম, আমি ড্রয়িংটা পারি।
বললো যে ঠিক আছে 10 पाँव बना के ले पाँव মানে হাত सिर्फ ओनली दिस हाथ 10 बना के ले ঠিক আছে 10টা রুমে গেলাম রুমে গিয়ে 10টা বানিয়ে আনলাম আমাকে দেখালাম পরের দিন গিয়ে ভাই দেখ ভাইয়া দেখি ঠিকভাবে দেখলাম आई स्टिल रिमेंबर द एटीट्यूड सिर्फ 10 बना आपने तो 10 ही बोला तो ऐसे ऐसे ঠিক আছে ওই খাতাটা ছুঁড়ে দিল I feel very insulted ওই যে ইনসাল্ট এই শব্দটা তখন মানে একটা ইগো হার্ট হয় না আমি কাজ করে এসেছি আমি তো সফটওয়্যারটা জানি ওখানে বুঝলাম যে ওখানে ওখানে কেউ তোমার ইগো নিয়ে তোয়াক্কা করবে না ভাই একটা বড় ঘর তার মধ্যে শয়ে আমরা এতজন ছেলে মেয়ে কাজ করছি তুমি কি ভাবলে তোমার সমস্যা তো প্রথমে আমি কনফিউজ উনি কি চাইছেন তারপর দিন বাড়িতে গেলাম কে ড্রয়িং করা শুরু করলাম হাত আঁকা নিজের হাত আয়নার সামনে বলে দিয়েছিল এটাও বলে দিয়েছিল খাতাটা ছিল না তো মানে আমি যদি হিন্দিতে বলি তো আপনার হাত কিতনে বার দেখতে হয় তো কোনোদিন দেখিনি জিতনে বার দেখে উतना ড্রয়িং চাই ওয়েল দাড়ি কামানোর একটা আয়না ছিল সেই আয়নার সামনে দাঁড়িয়ে বানানো এই যে ওকে পরের দিন নিয়ে গেলাম অবশ্যই 10টার অনেক বেশি করে নিয়ে গেছিলাম আমি বুঝে গেলাম যে ও 10টা বলেছে মানে আমি 10টাতে লিমিটেড থাকবো আমাকে পরে বলেছিল मैं तेरे को 10 बोला तो बस 10 में तेरा जरूरत कितना है एंड बिलीव मी তারপরেই বদলে গেল আমাকে গাইড করা এটা করো নামগুলো এখনো মনে আছে জানি না কতটা বলতে পারবো আমার মনে আছে ওদের একটা সিন ছিল এটা আমার প্রথম অ্যানিমেটেড শট যে কার্তিক ঘুমোচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছে কার্তিক একজন সিনিয়র অ্যানিমেটর ওটা করছিল ইয়াং বাট এক্সপিরিয়েন্স অ্যানিমেটর সে কোনো একটা সমস্যা হয় সে মাঝপথে ছেড়ে দেয় হি ওয়াজ এ গুড অ্যানিমেটর এবং তার কিছু কি পোজ মানে আমাদের অ্যানিমেশনের যে আমরা বলে থাকি টেকনিক্যাল ওয়ার্ড কি ড্রয়িং ইন বিটুইন ড্রয়িং কি পোজ তার কিছু কি ড্রয়িংস ছিল তো আমরা বসে আছি সন্ধ্যাবেলা প্রশান্তের কাছে সমস্যাটা এসছে একটা শর্ট রয়েছে আমরা দাঁড়িয়ে আছি সব কথা বলছি প্রশান্ত যে কন করেগা ইসকো দে এটা দে হঠাৎ করে প্রশান্ত এবং আমি যেহেতু আমি লেগে থাকতাম আমার একটাই ছিল যে যাকে পেয়েছি তার কাছ থেকে শিখে নাও প্রথম ক্যারেক্টার ডিজাইন ওর কাছ থেকে শেখা কি করে ক্যারেক্টার ভাঙতে হয় কি করে ক্যারেক্টার বার করতে হয় তো আমাকে আচ্ছা এগুলো দেবো তুই করেগা আই ওয়াজ সারপ্রাইজড মানে ইটস লাইক আপনি একটা এক্সট্রাকে ডেকে হঠাৎ করে বলছেন যে হিরো পালিয়ে গেছে যে তুই শর্টটা অ্যাক্টিং করবি আই ওয়াজ জাস্ট না তো ভাই বলবো না প্রচুর গাড্ডায় পড়েছি প্রচুর ফেল করেছি হ্যাঁ করবো ফেলে ধরে দিতে এই মানে দিয়ে তো দিল তারপর দেখা বোঝা একটা হচ্ছে যার শর্ট ছিল তার কিছু বন্ধু বান্ধব বা তার কিছু কাছের লোক ছিল তাদের কাছে আনএক্সপেক্টেড লোকাল কিছু আর্টিস্ট আছে যদিও খুবই ভালো বন্ধু ছিলাম আমরা হঠাৎ করে আমাকে আমি একমাত্র বাঙালি একটি সবে ধর নির্মণী আমি তাকে দিল क्या करूं कैसे करूं कुछ तो बताओ कुछ কোনো গাইডেন্স নেই এবং করতে গিয়ে আমি বুঝতে পারছি যে পুরোনো যে কি ড্রয়িং গুলো পেয়েছি সেই ড্রয়িং এর সাথে আমি ম্যাচ করাতে পারছি না তো একদিন তো গেল এরকম পরের দিন ভয় করে আমি গেলাম প্রশান্তের কাছে প্রশান্ত ভাই এটা তো হচ্ছে না ঠিক দে পুরা তো মানা সি অপরচুনিটি কামস দিস ওয়ে ও বলতেই পারতো যে এই শটটার সাথে তোকে ম্যাচ করাতে হবে এই ড্রয়িং স্টাইলটার সাথে ম্যাচ করাতে হবে ও কিন্তু আমার তা বললো না বললো তু মানা মুঝে ডিজিটালি ये पूरा शॉट कंप्लीट चाहिए and I did that খেটেছিলাম প্রচুর ভুল হয়েছিল দিন রাত পড়ে থাকতাম রাতে বাড়ি and then I started as a animator আমাকে শর্ট দেওয়া শুরু করলো তখন থাকতাম একটা পিজিতে মেখরি সার্কেলে অফিস ছিল আমাদের ভুটাহালি মোড় অফিস আর আমি আরটি নগরের ভেতরে একটা পিজিতে থাকতাম সেই পিজিটার দোতলায় একটা ঘর ছিল বাঙ্কওয়ালা রুম টিফিন দিয়ে তো রাত্রিবেলা একজনকে বলে রেখেছিলাম আমার বাড়ি ঢুকতে হতো কখনো রাত্রি 12টা বাজে 1টা বাজে পাশের রুমগুলোতে কিছু আন্ধ্রা ছেলে থাকতো প্রত্যেকদিন বাড়িতে এসে দেখতাম যে আমার টিফিনটা খাওয়া কেউ খেয়ে খোলা অবস্থায় রেখে চলে গেছে আমার আর কোনো করণীয় কিছু হতো না তো এটা একটা ফেজ গেছে বাট এখনো আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ দ্য মোস্ট মেমোরেবল ফেজ অফ মাই লাইফ ওই সময়টাকে আমি এখনো খুব চেরিশ করি ভীষণ রকমভাবে চেরিশ করি ব্যাস এইভাবে ব্যাঙ্গালোর এপিসোড শুরু বলতে পারি আপনি তো মানে যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোরে গেলেন তো কলকাতার ইন্ডাস্ট্রি আর ব্যাঙ্গালোর ইন্ডাস্ট্রি তো অনেকটাই ডিফারেন্ট কলকাতাতে প্রায় কিছুই নেই আর কি অনেক কম ব্যাঙ্গালোরে অনেকটাই বেশি
কলকাতার যারা ফাইন আর্টসের স্টুডেন্ট বেশিরভাগই তো অনেকেই ওইদিকে যেত তখন, একটা ট্রেন্ড ছিল সেই সময়। এবং সেই সময় ছিল, এবং সে সময় আমাদের সঙ্গে যারা কাজ করতে তার মধ্যে প্রচুর ভালো ভালো ফাইন আর্ট। এবং এই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম না যে ফাইন আর্টস অ্যান্ড অ্যানিমেশন আর্টটা আলাদা, এটা আমি কিন্তু ওদের ওখান থেকেই শেখা। আমাদের সঙ্গে কাজ করতে হচ্ছে বেলগাঁওয়ের প্রচুর ইয়াং আর্টিস্ট যারা আর্ট কলেজ থেকে MFA করেছে বা BFA কমপ্লিট করে এসেছে, দে আর গুড পেইন্টার্স, মানে তাদের পেন্টিং হেল অফ এ পেন্টিং। কারণ সেই সময় আমি যে সময় কথা বলছি সেই সময় আর 2D অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যেটা ছিল সেটা হচ্ছে ফাইন আর্টসের একটা বড় কদর বলে বড় প্লেয়ার ছিল, অনেক আর্টিস্ট কাজ করতো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং ওয়েল এটাও বিতর্কিত হবে হয়তো, সে সময় কোয়ালিটি অফ অ্যানিমেশন অনেক কম ছিল, ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ইভেন আপনি ডিজনিও যদি দেখেন, ডিজনি যারা কাজ করে এসেছে, ইন্ডিয়ার প্রচুর আর্টিস্ট ডিজনি প্রজেক্টে কাজ করতে আছে ব্যাকগ্রাউন্ড, বিকজ ফেনোমেনাল পেইন্টার্স, মানে তখন তো ডিজিটাল পেইন্টিং এতটা ফ্লারিশ করেনি, ফটোশপে কাজ হচ্ছে, যারা ফটোশপ জানা করছে, বাট হ্যান্ড পেইন্টিং বড় বড় ক্যানভাসকে শুট করে তোলা, সেই পুরোটাই তারা ফেনোমেনাল পেইন্টার্স। কিন্তু যখনই আমি 2D অ্যানিমেশনটা তার সঙ্গে কম্পোজ করছি, সেটা অ্যানিমো সফটওয়্যার ছিল সে সময়, কম্পোজ করছি, তখন দেখা যাচ্ছে যে সেই যে কোয়ালিটিটা আমরা দেখে এসেছি, তো ইন টার্মস অফ কোয়ালিটি বেঞ্চমার্ক যদি বলেন, অ্যানিমেটরদের কোয়ালিটি তখনও কিন্তু সেই জায়গাটায় পৌঁছায়নি। আচ্ছা, রাদার দ্যান দ্য ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। তো সে সময় স্টুডিওতে ফাইন আর্টিস্ট প্রচুর থাকতো, তাদেরকে তখন ট্রেন করা হচ্ছে অ্যানিমেশনে, যেহেতু তাদের স্টোরি বোর্ডিং এর ইয়ে ছিল। আর আরো মজার ব্যাপার হচ্ছে, সে সময় কিন্তু ফাইন আর্টিস্টরা স্টোরি বোর্ড বানাতো না, 90% প্রোডাকশনের স্টোরি বোর্ড বাইরে থেকে আসতো। মানে কাজের যদি তফাৎ বলেন, আমার কাছে এখনো প্রচুর মানে আমি কালেকশনস হয়েছে, যেমন বলছি ডিফেন্ডার্স অফ দি আর্থ, আমাদের কাছে প্রোডাকশনের কাজ আসতো এরকম বক্সে করে, বিদেশি কাজ কমগুলো, এবং সেই ড্রয়িংগুলো আমাদেরকে সব কপিরাইটেড ড্রয়িং, সেই ড্রয়িংগুলোকে আমাদেরকে কি পোজেস, স্টোরি বোর্ডস, ক্যারেক্টার ডিজাইন, কোন ক্যারেক্টারের মডেল শিট কীরকম হবে, এই পুরো জিনিসগুলো আসতো। সো আজকে যে ডিপার্টমেন্টটা ওয়েল হয়তো এখন কিঞ্চিত আবার রিভাইভ করছে, যে ডিপার্টমেন্টটা ভীষণ নেগলেক্টেড, সেটা বলে প্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট। আমি সেই ডিপার্টমেন্টে দীর্ঘদিন কাজ করেছি। আচ্ছা, এবং সেখানে আমি দেখেছি বাঙালি ছেলে মেয়েদের কি মারাত্মক কদর। মানে সাউথেও দেখেছি মহারাষ্ট্রিয়ান, বাঙালি, এরা মানে এই যে এক কথা বেঙ্গল কালার হ্যাঁ ক্রিয়েটিভিটি হ্যাঁ, মানে এরকম একটা চল ছিল। তো সেখানে অবশ্যই ইন্ডাস্ট্রি তখন কলকাতাতে তো সেরকম ভাবে নেই, কলকাতাতে তখন টিভি এসছে, টিভির ইন্ডাস্ট্রির সঙ্গে এডিটিং এসছে, ডিরেক্টর, মাল্টিমিডিয়া ব্যাপারটা চলছে, কিন্তু অ্যানিমেশন তখন অনেক, কারণ অ্যানিমেশন তখন অ্যাজ এ সাবজেক্ট হিসাবে তখন অনেক জায়গায় পড়ানো হচ্ছে, NID থেকে মানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে পড়ানো। সো সেই অ্যাওয়ারনেস অফ অ্যানিমেশন বা কেরিয়ার অ্যানিমেশন, পয়সা ছিল না, ধাক্কাটা ওইখানেই লাগলো যখন পরিশ্রমের পরে গিয়ে দেখা গেল যে the business of animation and the execution of animation art is very different. তো মোটামুটি কোন সালে মোটামুটি আপনি আবার ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করলেন? আমি 2012-তে ব্যাক করেছি, তারপরে ওখান থেকে দিল্লিতে ছিলাম বেশ কয়েক বছর, তারপর ওখান থেকে আমি কলকাতায় ব্যাক করি, এবং কলকাতাতে প্রোডাকশন থেকে আমি এডুকেশনে ফুল ফ্লেজে আছি আপাতত, পড়াশোনায় আছি। তো আপনার তো আরেকটা ইয়ে আছে, মানে আপনি মার্শাল আর্টেও খুব ইন্টারেস্টেড, মার্শাল আর্ট সম্বন্ধে যদি কিছু বলেন আপনার ওই বিষয়টা। ওয়েল এই বিষয়টা একটু অফবিট, মানে আমার পেশার সঙ্গে কোনো যুক্ত নেই, নেশার সঙ্গে যুক্ত বলতে পারেন। আচ্ছা, আজকে আমি এই যে বললাম না, যে যে মানুষগুলোর সঙ্গে কাজ করে এসেছি বা যে যে মানুষগুলোর সঙ্গে করে এসেছি, তাদেরকে যেরকম আমি কৃতিত্ব দিই, আমার যেটুকু আমি করতে পেরেছি তার উপরে, আমি মনে করি আজকে যদি আমি মার্শাল আর্টিস্ট না হতাম তাহলে তো আমি সার্ভাইভই করতে পারতাম না। কারণ আমি যে ফেজগুলোর মধ্যে দিয়ে গেছি, আমি এমন ফেজ মধ্যে দিয়ে গেছি যে ফেজে আমার স্যালারি ছিল 8,000 টাকা, মাসের শেষে আমার হাতে এসেছে 3,000 টাকা। সে সময় ব্যাঙ্গালোর বলছি, সে সময় কিন্তু ব্যাঙ্গালোরে সার্ভাইভ করা সহজ নয়, এসছি অনেক সময়। তো সকালবেলা ভোর 6টার সময় আমি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়ে দাঁড়িয়েছি, যখন ঢুকেছি 10টার নামায় আমার সিভিটা দেখে বলেছে যে নট সিলেক্টেড, সিভিটা আমি ছুড়ে ফেলে দিয়েছি। আমি শিয়ালদার ওখানে, শিয়ালদার ট্রেন ধরে আবার পুরোনো স্টুডিওতে চাকরি করছি, ওদের সুপারভাইজার ফোন করে বলেছে আপনি আরেকবার আসতে পারবেন? আমাকে তো রিজেক্টেড বলা হবে না, অ্যাকচুয়ালি আমি না দেখিনি আপনার সিভিটা,
না কি দেখলেন যিনি, বলছে উনি আমাদের ডিরেক্টর। উনি অ্যানিমেশন জানেন না? না। তাহলে দাদা আমি আর, আমাকে ক্ষমা করবেন, আমি আর যেতে পারলাম না। আচ্ছা আচ্ছা। মানে কোথাও জায়গায় যে সাহস বলুন, মনের জোর বলুন, হ্যাঁ আমার যে সময়টা আমি বলছিলাম আমার বেকারত্বের সময় বা আমার কলেজ লাইফ, আমার ছোটবেলাকার টাইম বা আমার শুরুটা, ইট হেল্প মি আ লট। ওই ডিপ্রেসড হওয়া বা ডেভিয়েট হয়ে যাওয়া নিজের লাইন থেকে বা অন্য কিছুতে চলে যাওয়া, যেটাকে আমরা বলি তথাকথিত বাংলা ভাষায় বিপথে যাওয়া বা কুপথে যাওয়া, জানি না কোন সুপথে আমি গেছিলাম, বাট এইটা আমাকে ধরে রেখেছে। কারণ আমার যখন কিছু করার থাকতো না, আমি নিজেকে ট্রেনিংয়ে রাখতাম। কিছুটা হলো ফিটনেস, মার্শাল আর্ট চিরকালই আমার কাছে একটা ভীষণ বড়, কি বলবো, ভীষণ বড় একটা গেটওয়ে। সেটা আমাকে এখন আমি আমার ছেলেকেও শেখাই এবং আমি এখনো ধরে রেখেছি, চেষ্টা করছি ধরে রাখার। কি পেয়েছি যদি এটা থেকে কেউ বলে যে আজকের দিনে দাঁড়িয়ে যেটা প্রচুর এর কোনো মানে এটা যে অ্যাপ্লডস বলুন বা এ বলুন, আমি অনেক কিছু পেয়েছি। অনেক কিছু পেয়েছি যেটা আমাকে এখনো সাহায্য করেছে চলতে। এখন আমি খুব ফিলোসফিক্যাল হচ্ছি না, আমি খুব প্র্যাকটিক্যালি কথাটা বলছি। যখন মনে হয় যে আমি পারবো না, তখন আরেকটু দেখি না, মানে ইটস জাস্ট লাইক কি আপনি রিংয়ে উঠলেন, আপনি খেললেন, আপনাকে আপনার অপোনেন্ট দাম করে মারলো, আপনি রিং থেকে ছিটকে পড়ে গেলেন। এবং এটা আমি বলছি একদম বাস্তব কথা বলছি, আমি ফেস করেছি। আমি 45 বছর বয়সে এসে দাঁড়িয়ে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছি গত বছর, এবং সেখানে আমি ইরানের ফাইটারের কাছ থেকে এটাই পেয়েছিলাম। আই ওয়াজ লস্ট দ্যাট বাউট। আই ওয়াজ কিকড, আমাকে হিট করে, আমি রিং থেকে পড়ে যাই। আই স্ট্যান্ড আপ, আমি রিংয়ে উঠি, আই ফিনিশ দ্য বাউট, আই লস্ট দ্য বাউট। তার আগের বাউটটাও আমি জিতেছিলাম, বাই লস্ট দ্য বাউট। এই যে শেষ করা, এটা খুব প্রয়োজন। কারণ আর কোথাও একটা জায়গায় দেখুন, আমি এটা বলছি না যে এটা না করলে কি হবে, আমি জানি, যেহেতু আমি করেছি বা আমি এখনো করি, আমি নিজেকে এবং আমি খুব একটা এটা নিয়ে আমার কোনো, আপনি কোনো ফেসবুক বা কোথাও পরিচিতিটা পাবেন না। কারণ আমি বিশ্বাস করি না যে কিছু ঢাক অকারণে পেটা, যেটা আজকের দিনে অনেকেই আমাকে বলে তুই বাড়িতে শেখাস না, একটা সময় শেখাতাম বাড়ি, শেখাস না কেন, বা এটাকে কেরিয়ার হিসেবে বা সাইড বাই একটা স্কুলিং হিসেবে নিতেও পারিস। এখন অব্দি ভাবিনি করা, যেহেতু আমার সময়ের অভাব। এখন আমি নিজের ছেলের পেছনেই বেশি সময় দিই। বাট টু কোপ আপ উইথ দ্য অ্যাডভার্স সিচুয়েশন, যেটাকে বলে ফাইটিং ইনস্টিংক্ট, এটা কিন্তু শুধুমাত্র ইটস নট এ মারামারি বা ইটস নট আপনাকে কোথাও নিজেকে ডিফেন্ড করতে হবে, সেলফ ডিফেন্স করতে হবে। সবচেয়ে বড় শত্রু তো আপনার আমার নিজের ভেতরে বসে থাকে। তো সেইটা অবশ্যই এটা একটা ফিজিক্যাল এবল বডির জন্য, এবং সেটাকে আপনাকে আজকের সময় দাঁড়িয়ে তো সেলফ ডিফেন্সে যথেষ্টভাবে হেল্প করে। বাট সেটাই তা নয়, কারণ আপনার থেকেও শক্তিশালী কেউ পৃথিবীতে আছে, তার কাছে আপনি হারবেন সব। ওই চন্দন সেনের একটা কথা মাঝখানে বেরিয়েছিল মনে হয় সমাজ মাধ্যমে, আজকের সময় মানুষরা হাঁটতে শেখেনি, মার্শাল আর্ট আমাকে হাঁটতে শিখিয়েছে। আমি আমার ছেলেকেও যখন শেখাই, আমি বারবার বলি হাঁটতে শেখ, এইটা তোকে হাঁটতে শেখাবে। ওই যেদিনকে হেরে যাবে তার পরের দিন আবার যখন লাইটটা অন করে শুরু করবি, মনে রাখবি তুই মার্শাল আর্ট করছিস। তুই কি করছিস সেটা আমি জানি না, তুই কোন স্টাইল কি করছিস, কটা বেল্ট, আমার কিচ্ছু যায় আসে না। বাট হেরে যাওয়ার পরের দিন যখন আবার তুই লাইটটা সুইচটা অন করে আবার যখন ট্রেনিংটা স্টার্ট করবি, ওটাই যথেষ্ট। খুব সুন্দর। আজকাল এখন আমাদের পশ্চিমবঙ্গে যে স্টুডেন্টরা ধরুন অ্যাজ এ প্রফেশন অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া প্রফেশন হিসেবে নিতে চাইছে, তাদের জব অপরচুনিটি কিরকম আছে, আর এটা সম্বন্ধে একটু বলুন। আর এখনো দক্ষিণ ভারতে যাওয়ার ট্রেনটা তো আছেই এই ফিল্ডে, তো এই স্টুডেন্টদের সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? দেখুন, জব আর কাজ, মানে ওয়ার্ক অ্যান্ড জব, বোথ শুড নট বি টু ডিফারেন্ট থিংস। আচ্ছা, আপনার কাজ যদি থাকে আপনার জব আসবে, আপনার কাজ যদি না থাকে আপনি জব পেতে আপনাকে স্ট্রাগল করতে হবে। আজকের সময় দাঁড়িয়ে বাবা মারা ছেলে, আমার সময় তো ছিল না, আমাদের সময় মানে প্রায় 15 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে গিয়ে বাবা বুঝতে পেরেছে যে আমার বাড়ির লোক বুঝতে পেরেছে হ্যাঁ কিছু একটা করছি। আর এখন তো ঠিক আছে কিছু একটা হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। আমি অ্যানিমেটর এই শব্দটার মানে আমার পরিবারের মধ্যে হয়তো এখনো কয়েকজন ছাড়া কেউ জানে না।
আজকের সময় দাঁড়িয়ে তারা জানে শব্দটার মানে। বাবা মার সঙ্গে যখন কথা হয় বা প্যারেন্টসদের সঙ্গে কথা হয় তারা জানে, তারা বোঝে। অ্যাটলিস্ট আজকের সময় দাঁড়িয়ে ছেলে মেয়েদের এই স্পেসটা তারা দেয়, তাদের ইন্টারেস্টটা দেয়। তারপরের যে দায়িত্বটা এসে যায় না, সেটা পুরোপুরি ছাত্রছাত্রীদের, যে আমি কিভাবে এবার এক্সিকিউট করবো। বাবা মা তোমাকে ক্রিকেট খেলতে পাঠাচ্ছে, তুমি যে সবসময় সেঞ্চুরি করবে তা নয়, কিন্তু তোমাকে শিখতে হবে পিছিয়ে কি করে টিকে থাকতে হবে। তার একটাই উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে লার্ন প্রপারলি, ইটস এ ক্রাফট। আমি নিজে যেহেতু প্রথাগতভাবে কখনো শেখার সুযোগ পাইনি, তাই এখনো আমি নিজেকে সবার প্রথম বলি যে আমি একজন স্টুডেন্ট অফ অ্যানিমেশন। কিন্তু আমি মনে করি ইটস এ ক্রাফট, ইটস লাইক অ্যান অ্যাক্টিং, ইটস এ ক্রাফট। এই ক্রাফটটাকে তোকে শিখতে হবে। শেখার পরে কি থাকে, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই শেখা এবং চর্চা যখন দুটো হয়ে যায়, তখন সে এক্সিকিউট। ছাত্রাবস্থায় আমার এক্সিকিউশন কি, আমার একটা শরীর তৈরি করতে হবে। আমার একটা আজকের দিনে দাঁড়িয়ে দেয়ার আর থাউজেন্ডস অফ ইন্টারনেট সাইটস বা ব্লগ বা অ্যাপ বা পোর্টফোলিও, যেখানে আপনি আপনার নিজের ফেসবুকের মতো একটা পেজ তৈরি করতে পারেন, যেখানে আপনি দেখাতে পারবেন যে আপনার কি আছে সেখানে, মানে আপনি কি কাজ করেন না করেন। আগে যেটাকে আমরা সিভি বলতাম, তার থেকে অনেক বেশি যে পোর্টফোলিও রেডি করা যায়। এই তিনটেকে যদি কোইনসাইড করা যায়, তাহলে ডেফিনেটলি ওই জব শব্দটার কাছে আপনি পৌঁছবেন, জব আপনার কাছে পৌঁছবে। ওয়েল, ইন দ্য হাইন্ডসাইট এর মধ্যেও স্ট্রাগল আছে, এর মধ্যেও ভালো মন্দ আছে। এমন কোনো পেশা পৃথিবীতে নেই যেটাকে কেউ বলতে পারে এই পেশাটাই সবচেয়ে ভালো, এই পেশাটা করলেই তুমি রাজা হবে, এই পেশাটা করলেই তুমি আইআইটি পাস করে গেলে, তুমি চাকরি পেয়ে গেলে, এই পেশাটাকে ঢুকে গেছে তার মানে তুমি রাজা, তা নয়। ওখানকার একটা লড়াই আছে, ওখানকার একটা স্ট্রাগল আছে, ডিপ্রেশন আছে, হেরে যাওয়া আছে। আমরা জানি না, আমরা আমাদের এখান অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে সেটা খুব, ঠিক সেরকম আমাদের অ্যাঙ্গেল থেকেও দেখে বলছি আমাদের ইন্ডাস্ট্রিতেও সব আছে, কিন্তু তার সাথে সাথে সাকসেসটাও আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকমও আছে, আমারই এক ছাত্রের কথা বলি, রাজস্থানের ছেলে, জয়েন্ট এন্ট্রান্সে অল ওভার ইন্ডিয়াতে তার র্যাঙ্ক ছিল 30-এর মধ্যে। বুঝতে পারছেন, হাইলি মেরিটোরিয়াস ছেলেটিকে আমি ব্যাঙ্গালোরে প্রথম পাই যখন আমি পার্ট টাইম পড়াতাম একটা জায়গায়। ছেলেটি সেখানে আসে শিখতে, রাজস্থান বিকানেরের ছেলে। ওয়েল, তেরা বাদ বল রা হুঁ দিনেশ, ছেলেটার নাম দীনেশ সোনি। আচ্ছা, ফর্চুনেটলি বলবো না আনফর্চুনেটলি বলবো জানি না, বা বলাটা উচিত কিনা, বাট তবুও বলি কারণ এটা ওর স্ট্রেংথ। হি ইজ এ ডোফ, অ্যান্ড অ্যাবসলিউটলি ফিজিক্যালি ডোফ, যাকে আমরা বামুন বলে থাকি। আমি ওর জীবন নিয়ে যে বলবো না, আমার মনে আছে আমি তখন চাকরি করি, ছেলে তখন ওয়ান শট ক্র্যাক করলো এইচপিতে। 3 মাস পরে 6 মাস পরে ওকে জার্মানি পাঠাবে। পাশেই একটা কফি শপ ছিল কামত বলে, টিতে ওকে চাকরি পাওয়া হয়েছে, চাকরি দিয়েছে, ও যা গেল না। অ্যান্ড হি স্টার্ট ক্রাইং টু মি, স্যার ভাই ক্যা করো। সেই ছেলে পড়তে পড়তে সে সময় প্রোডাকশন হাউস রিদম অ্যান্ড হাউসে ইন্টার্নশিপ ক্র্যাক করলো। হাই লেভেল আইকিউ ছিল ছেলেটা। দেখুন, প্রচেষ্টা থাকলে, বা আমি যে ছাত্রদের কথা প্রসঙ্গে বললাম, আজকে সে অত্যন্ত সফল। সে এখন লন্ডনে আছে, প্রচুর। ইভেন ওর একটা ছবি এখন আমার চোখে ভাসে, যখন আমাকে পাঠিয়েছিল ফেসবুকে, বা তখন অর্কুট ছিল, যে রিদম অ্যান্ড হাউসে তখন গোল্ডেন কম্পাস বলে একটা ফিল্ম রিলিজ করেছিল, যেটাতে বেস্ট ভিজুয়াল আর্টের জন্য অস্কার পেয়েছিল। হয়তো আমি ক্যাটাগরিটা ভুল বললাম, বাট অস্কার পেয়েছিল। ও অস্কারটাকে নিয়ে ওদের যে ডিরেক্টর ছিলেন তিনি রিদম অ্যান্ড হাউসের প্রতিটা স্টুডিওতে অস্কারটা নিয়ে এসেছিল, and he held that Oscar, right? Well, he is a small guy, but he touched the sky. এখন লন্ডনে আছে, অত্যন্ত বিখ্যাত বড় স্টুডিওতে, যারা গেম অফ থ্রোনের মতো প্রোডাকশন কাজ করছে, ড্রাগন সেবল, সেখানে তার সে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সে কাজ করে সেখানে। এখনো যোগাযোগ আছে, এরকম প্রচুর আছে, প্রচুর। কলকাতা শহরেরই আমি যখন কলকাতাতে জয়েন করার পর আমি যে কোম্পানিতে প্রায় 6 বছর অ্যাজ এন একাডেমিক হেড ছিলাম, সেখানে একটি ছেলে, সে এখন জানি না লাস্ট কোথায়, দীর্ঘদিন অস্ট্রেলিয়া ছিল। আচ্ছা, সে খুব ভালো অ্যানিমেটার। সে প্রথম চাকরি পেলো প্রাইম ফোকাসে। চাকরিবেলা ফোন করে বলো, স্যার স্যালারি কত বলবো? যেটা তোর মনে হয় তুই সেটা বল। তার সাথে সাথে সে নিজেকে শেখানো শুরু করলো। সে বাইরের একটা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলো, ইন্টারন্যাশনালি ট্রেন করলো নিজেকে। খিদেটা ছিল এদের মধ্যে। আজকের ছাত্রছাত্রীদের থেকেও আমি ছাত্রছাত্রীদের বাবা মাকে একটা রিকোয়েস্ট করব, যে ছাড়তে শিখুন। খুব প্রয়োজন
কলকাতার মধ্যে চাকরি আছে নেই বলবো না, আজকে কলকাতার মধ্যেও প্রোডাকশন হচ্ছে। আপনারা যদি রিসেন্টলি প্রোডাকশন হাউস প্রোডাকশন দেখেন, আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাকশনস আপনাদের সামনে রিসেন্টলি রিলিজড হয়েছে। আমি কোনো পার্টিকুলার, যেহেতু আমি কোনো ব্র্যান্ড প্রমোশন এখানে করবো না, তাই আমি কাজের কথাই শুধু বলি। কিন্তু স্টিল আমি বিশ্বাস করি 6 থেকে 1টা বছর প্রতিটা ছাত্রের, বাঙালি ছাত্রের কলকাতার বাইরে যাওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি স্টুডেন্টরা কোথায় মার খাচ্ছে জানেন? জানি না, আরেকটা বিতর্কিত কথা বলছি, কমিউনিকেশন, যেটা আমার কোথাও থেকে আমার প্রথম থেকেই একটা স্ট্রেংথ ছিল। আমি সাকসেসফুল নই, আমি কেউ নই এই কথাগুলোকে উদাহরণস্বরূপ কারোর কাছে রাখা। বাট যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে কেউ আমার কথাগুলো শুনে থাকে, ভবিষ্যতেও যদি শোনে, আমি একটাই কথা বলবো, যেটা এখন আমি ছাত্রছাত্রীদের পড়াতে যাই, বিভিন্ন জায়গায় যখন তাদের সাথে ইন্টারাক্ট করি, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, আমি নিজে কমিউনিকেশনের ক্লাস নিই এখন। বাহ। আমি তাদেরকে একটাই কথা বলি, কথা বলো, লার্ন হাউ টু স্পিক। ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আমি চিরকাল বাংলা মিডিয়ামে পড়েছি, চিরকাল। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়াটা শেষ কথা নয়, কথা বলতে জানতে হবে, নিজেকে বলতে জানতে হবে। প্রচারটা, আজকে সবাই দাঁড়িয়ে লোকের রিল বানাচ্ছে, প্রচুর প্রচার করছে। প্রচার আর কমিউনিকেশন এক নয়, প্রশ্নের উত্তর দিতে জানতে হবে। ছোট্ট উদাহরণ দিই, আমাজনের মতো কোম্পানি যখন ইন্টারভিউ নিতে আসে কলকাতা শহরে, বা একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড যখন আসে, বা একটা ইন্টারন্যাশনাল প্রোডাকশন স্টুডিও কলকাতাতে আসে, বিশ্বাস করবেন টেকনিক্যাল রাউন্ডে কেউ ছাঁটাই হয় না। আচ্ছা। আমরা যদি 50 থেকে 60 জন স্টুডেন্টকে পাঠাই, 50 থেকে 60 জন স্টুডেন্ট ওখানে টেকনিক্যাল রাউন্ডে পাস করে। আমাদের সময় সেটাই সবচেয়ে, মানে এরকম আমরা মেশিন টেস্ট বলি, আপনার একটা কাজ দেওয়া হবে, কাজটাকে টেস্ট করা হবে। মোস্ট অফ দেম গট সিলেক্টেড, মোস্ট অফ দেম গট নট সিলেক্টেড ইন এইচআর রাউন্ড। কারণ তারা বলছে যে আমার সঙ্গে আমার যে ক্লায়েন্ট, সে হয়তো বিদেশি ক্লায়েন্ট, বা সুপারভাইজারের সঙ্গে ডিরেক্ট কথা হবে আর্টিস্টের। বেসিক ল্যাঙ্গুয়েজের উপর গ্রিপ থাকা দরকার। অদ্ভুতভাবে এটা কিন্তু নেই। এটার জন্য আমি মাধ্যমকে দায়ী করব না। আজকের সময় দাঁড়িয়ে এমন একটা ছেলেও বলতে পারবে না যে ইংরেজি জানে না। ইংরেজি সে পড়তে পারে, লিখতে পারে, ইংরেজি সে শিখছে। সমস্যাটা এখানে অন্য জায়গায়। আর আমি কখনোই প্রমোট করব না ইংলিশ শেখো বা ইংরেজিতে কথা বলো না, কিন্তু কোনটা তোমার কাজের ভাষা, কোনটা তোমার প্রয়োজনের ভাষা, এটা জানাটা খুব দরকার। এটা একটা আমার কাছে একটা বড় সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে। আমাকে যদি বলেন আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরের বাঙালি বা কলকাতা শহরের ছেলেমেয়েরা টেকনিক্যালি দেওয়ার কোনোদিনই ছিল না। কোনোদিনই বাঙালিরা পিরিয়ডলি, আমি একদম স্ট্রংলি বলতে, বাঙালিরা কোনোদিনই টেকনিক্যালি পারফরমেন্স ওয়াইজ কোনোদিনই পিছিয়ে ছিল না। সুযোগের হয়তো অপব্যবহার হয়েছে, বা সুযোগের হয়তো কম ছিল, সেখানে হয়তো তারা বাইরে বেরিয়ে গেছে। সেটা তাদের চয়েস, সেটা আমার চয়েস ছিল, আমি কলকাতার বাইরে বেরিয়ে গেছি। যারা সে সময় কলকাতায়, আমি ফিরে আসতে বাধ্য হয়েছি আমার ফ্যামিলির জন্য, আমার সঙ্গে অনেকেই ফিরে এসেছে। এবং আমরা যে সময় কলকাতার বাইরে যে স্যালারিতে চাকরি করেছি, আজকের সময় কলকাতায় ফিরে এসে অনেকেই সেই স্যালারিটা পায় না, অপরচুনিটির অভাব। কিন্তু অপরচুনিটি তো কখনো আর্টকে ডিফাইন করে না। দেখুন একটা জিনিস স্পষ্ট করে বলি, আমি যখন আর্টিস্ট হয়েছিলাম, আমি যখন অ্যানিমেটর হয়েছিলাম, আমি জানতাম যে আমি মার্সিডিজ বেঞ্চ তো আমি কোনোদিন কিনতে পারবো না। কিন্তু আমি লেগে থাকি, আমার বাড়ির সামনে একটা হয়তো 800 বা একটা ছোটখাটো গাড়ি হয়তো হবে। অ্যাম্বিশন ছিল, ওভার অ্যাম্বিশাস ছিলাম না। মানে কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, এই পেশা প্রসঙ্গেই বলি। সে একটি বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাকশন হেড হিসাবে কাজ করছে, ব্যাঙ্গালোরে সে এখন রয়েছে। তার যে সুপারভাইজার ইজ এ কমপ্লিট, লন্ডনে থাকি, মানে শি ইজ ইউরোপিয়ান, যে বেসিক্যালি তার পুরো প্রোডাকশনটাকে কন্ট্রোল করছে। সে যখন তার, মানে এটা শুধু আমাদের দেশের না, আমাদের রাজ্যের, এটা এখন ইটস এন ইন্টারন্যাশনাল প্রবলেম। আমরা যখন শিখছি আর আমাদের অ্যাম্বিশনটা মাঝখানে যে সিঁড়িটা থাকে, আমি সেই সিঁড়িটা দিয়ে চলতে চাই না। যে কোনো জবের নিয়ম হচ্ছে তোমাকে একটা সিঁড়ি ধরতে হবে। আজকে আমি যদি বাংলাদেশ না যেতাম, আমি যদি ব্যাঙ্গালোর না যেতাম, আমি যদি এই লোকগুলোকে না পেতাম, আজকে মহেন্দ্রনাথ অরবিন্দ, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, সে না থাকলে আমি 3D অ্যানিমেশন শিখতামই না। আমি তো 3D অ্যানিমেশন কোনো ইনস্টিটিউট থেকে শিখিনি। আমি তখন 3Dতে শর্ট ফিল্ম বানাই, 3D অ্যানিমেশন শেখাই, পড়ি। ব্যাঙ্গালোরে যখন পড়াচ্ছি, ওইখানকার আমার কলিগ ছিল। তখন বাড়ি থেকে আমি কম্পিউটারটা নিয়ে গেছি, বাড়ির ডেস্কটপটা, VCRT মনিটর নিয়ে গেছি। ও আমার রুমে আসতো, এসে বলতো তুই ইतना अच्छा एनिमेट करता है। He was a 3D animator. He first installed Maya in my PC. He first taught me कि this is key frame দে। So মানে আমার কাছে প্রথম লার্নিংস ছিল কি করে কি ফ্রেম মারতে, কি করে মডেলটাকে সরাতে হয়। বাকি তো আমি করে নেবো। দেখলাম না, করা তো গেল না।
সো আমি না রিভিজিট করেছি আমার 2D অ্যানিমেশন জার্নিটা, যখন আমি 3D করতে চাই, আমি পড়েছি, আমি কাজ করেছি, আমি শিখেছি, তারপরে আমি 3D অ্যানিমেশনে অ্যাজ এ সুপারভাইজার হিসাবে কাজ করেছি স্টুডিওতে। আই ওয়াজ ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনাল প্রজেক্টস অ্যাজ এ 3D অ্যানিমেটর। মানে আগের থেকে জবের অপরচুনিটি এখন অনেক বেটার, অনেক বেটার, কিন্তু ওই জায়গাটা রাখতে হবে যে আপনাকে কাজটা করতে হবে, আপনাকে বুঝতে হবে। যেমন এটা আমি বলছিলাম কথা প্রসঙ্গে, যে আমার বিদেশি যে ফরেনার মানে যিনি বলছেন, যে কোম্পানির যিনি একদম মানে হাই উনিও বলছেন, বলে স্টুডেন্টরা আসছে, শিখছে, শেখার পর বলছে, সো দ্য প্যারেন্টস আর সেইং দিস ইন ইংলিশ যে আমি বলি যে so we are very happy ki my son has got the degree and everything, so we are just waiting, so as soon as he got the job with the Pixar. So উনি নিজেও পড়িয়েছেন দীর্ঘদিন, নিজে বলছেন I was surprised, ভাই পিক্সার এভাবে হয় না, তুমি ইন্টার্নশিপ তুমি পাবে কিনা সন্দেহ আছে, তোমাকে স্টেপ নিতে হবে, না আমি তো এতটা ইনভেস্ট করেছি, আমাকে তো একবার ওই জায়গাটায় পৌঁছতে হবে। মানে একটা ডাক্তারি পড়তেও কয়েক লাখ টাকা খরচা হয়, কিন্তু একটা হাউসম্যানশিপের মাইনে কত আমরা জানি না। সো বিং এ ফুল ফ্লেজেড ডক্টর ইউ হ্যাভ টু গো থ্রু আন হাউস ইন্টার্নশিপ। আর আপনি বলতে চাইছেন স্টেপ বাই স্টেপ এগোতে হবে, ধৈর্যটা দরকার। তো আপনার সাথে আলোচনা করে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আশা করি দর্শকের মধ্যে যারা অ্যানিমেশন সম্বন্ধে ইন্টারেস্টেড তারাও অনেক কিছু জানতে পারবে, কিভাবে অ্যানিমেশন সম্বন্ধে এগোতে হবে বা কিভাবে লক্ষ্য সেট করতে হবে। আজকের আলোচনায় আপনি আসায় আমরা খুব উপকৃত হই। অনেক ধন্যবাদ আপনাকেও সুমনবাবু, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আমিও অনেক শুভেচ্ছা জানাই আপনাকে, আপনার চ্যানেলকে, যাতে আপনারাও অনেক উন্নতি করুন এবং এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিওস আপনাদের মাধ্যমে আমরা যেন দেখতে পাই। অনেক ধন্যবাদ।